গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। আমি এখন শৈলেন্দ্র নারায়ণজির লেখা উত্তরতর বইয়ের থেকে পাঠ করে শোনাবো তপভূমি নর্মদা সম্পর্কে। এই গল্পটা শোনানোর আগে, ওনার অভিজ্ঞতা শোনানোর আগে ওনার সম্বন্ধে একটু বলে নিই। ওনার পুরো নাম হচ্ছে শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী। 1928 সালের 5ই মার্চ দোল পূর্ণিমার দিন মেদিনীপুর জেলার অন্তর্গত কালিয়ারা নামক গ্রামে উনি জন্মগ্রহণ করেন। ওনার পিতা স্বর্গীয় শশীভূষণ ঘোষাল এবং মাতা স্বর্গীয়া প্রভাবতী দেবী। 1951 সালে ওনার পিতৃবিয়োগ ঘটে, তারপর উনি সংসার ত্যাগ করেন আর 1952 সালে উনি নর্মদা পরিক্রমা করতে বেরিয়ে পড়েন বাবার আদেশে। 30শে জ্যৈষ্ঠ সকাল 8টায় আমি বিলাসপুর হয়ে পেন্ড্রা রোডে পৌঁছিয়াছি। ট্রেন থেকে নেমেই আমি পেন্ড্রা রোডের বাজারে নর্মদাতে সমর্পণের জন্য নারকেল এবং আরতির জন্য কর্পূর কিনতে যাই। দেখলাম আরেকজন সাধুও নারকেল কিনছেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, इसलिए हम क्या कहूँ, आप अमरकंटक जाओगे? বললাম, हाँ जी, आपका शुभ नाम? उन्हीं बोलें, हमारा गुरु ने नाम दिया सुमेर दास। मैं भी अमरकंटक जाऊंगा और भी कई दफे हम घूम चुका, चलिए हम आपको साथ में ले जाऊंगा। এখন আমি জিজ্ঞেস করলাম, যাওয়ার উপায় কি আছে? পায়ে হেঁটেই কি যেতে হবে না আর কোনো ব্যবস্থা আছে? তিনি বললেন, এখনো কোনো পাকা রাস্তা হয়নি, বাস নিয়মিত যায় না। আমি তাকে পিড়াপিড়ি করতে লাগলাম হেঁটে যাওয়ার জন্য, কিন্তু তিনি অপেক্ষা করতে চাইছিলেন বাস কখন কবে আসে তার জন্য। ওখানেই তিনি অপেক্ষা করতে চাইছিলেন, কিন্তু আমার পিড়াপিড়িতে উনি হাঁটতে শুরু করলেন। भोटेंगा होकर जाने से सिर्फ 14 मील रास्ता पड़ेगा। সুমের দাসজির এই কথায় আমার তীব্র কৌতূহল জন্মালো। স্টেশনের ধারেই একটি বড় পুষ্করিণী, কাকচক্ষু জল, সেখানেই স্নান এবং আহারাদি সেরে বেলা 11টার সময় আমরা যাত্রা করলাম শিব ও নর্মদার উদ্দেশ্যে। সুমের দাসজি আগে আগে পথ দেখিয়ে আমাকে নিয়ে যেতে লাগলেন। রাস্তা কাঁচা, এবড়ো খেবড়ো, দুপাশে কুশের জঙ্গল, লম্বা লম্বা কুশ গাছে গা হাত পা কেটে যেতে লাগলো। মাঝে মাঝে হোঁচট খাচ্ছি। সংকীর্ণ পথ ভয়ানক উঁচু নিচু, অনবরত চড়াই উতরাই। আধ মাইল যাওয়ার পর রাস্তার ওপর অনেকগুলো কবর। সেখান থেকেই কবির চবুতরা নাম রাস্তা শুরু হয়েছে। উনি বললেন, সুমের দাসজি বললেন, কবির চৌতরা। যাই হোক, দুটো গরুর গাড়ি দেখলাম। সেগুলো আমাদের দেশের গরুর গাড়ির মতন নয়, যথেষ্ট মজবুত, পাহাড়ি পথে ওঠবার ও নামবার উপযুক্ত। শুনলাম ওই গাড়ি নাকি জঙ্গল থেকে বার্ড কোম্পানির কাঠ বয়ে আনছে। একটি গরুর গাড়ি দেখলাম সম্বর হরিণের শিং বোঝাই করে চলেছে। পথে 3-4টি ঝর্ণাও অতিক্রম করলাম। জল বেশি না থাকায় সহজেই পার হতে পারলাম। ঝর্ণার কাছে পথের ওপর চতুর্দিকে বাঘের পদচিহ্ন। পথের দুধারে ঝর্ণার কাছাকাছি অনেক শিকারী বীরগণের মাচা চোখে পড়ল। সুমের দাসজির কাছে শুনলাম, ইংরেজ লোক শিকার করতে এসে বাঘের আক্রমণে অনেকে প্রাণ দিয়েছেন। মাচার উপর হয়তো বন্দুক তাক করে তারা শিকারের আশায় বসে আছেন। এমন সময় পেছন থেকে বাঘ ঝাঁপিয়ে পড়ে তাকেই শিকার করে নিয়ে চলে গেছে। ইংরেজদের আমলে এরকম হয়েছে। নীল মেঘের মধ্যে দূরের পর্বতশ্রেণী অপূর্ব দৃশ্য রচনা করেছে। পথ চলতে চলতে দেখতে পাচ্ছি দুপাশে শাল ও সাজা গাছের বন, মধ্যে মধ্যে আমলকি, ভেলা, লেবু প্রভৃতি নানা জাতীয় গাছ। গাছগুলো ছবির মতো করে সাজানো।
গোড়াগুলো এমন পরিষ্কার পরিচ্ছন্ন যে মনে হয় আজই সকালে কেউ যেন পরিষ্কার করে রেখে গেছে, অথচ হয়তো দীর্ঘকাল এই পথে কোনো পথিকই আসেননি। মাঝে মাঝে কুলঝোপ, নানা রকমের বনফুল ফুটে আছে। আমলকির ডালগুলি ফলের ভারে নত হয়ে রাস্তার দুই ধারে ভেঙে পড়েছে। রাস্তার উপরেই অনেক আমলকি পড়ে আছে। প্রায় 6 মাইল এইভাবে চড়াই উতরাই করে এসে পৌঁছলাম আমরা পাকুড়িয়া গ্রামে। গ্রামের শেষে ব্যাঘ্র দেবতার মৃন্ময় মূর্তি, তার গায়ে কেরোসিন ঢেলে পুজো করা হয়। যেমন দেবতা তেমনই তার পুজোর উপকরণ। গ্রামে যে 2-5 ঘর পাহাড়িয়া লোকের বাস, তাদের বলিষ্ঠ নিটোল স্বাস্থ্য চেয়ে দেখবার মতো। যেন কোষ্ঠী পাথরকে কুঁদে সেই বিশ্ব কারিগর তাদেরকে সৃষ্টি করেছেন। এমনই জলবায়ুর গুণ। তাদের গাভীগুলিও হৃষ্টপুষ্ট। গ্রামের মধ্যে কিছু কিছু সরিষার ক্ষেতও চোখে পড়ল। এখানে যাত্রীদের জন্য কয়েকটি চালাঘর দেখলাম আছে। তার না আছে দেওয়াল, না আছে দরজা। ব্যাঘ্র দেবতার দয়া হলে স্বচ্ছন্দে তাকে যাকে খুশি তুলে নিয়ে যেতে পারে। এখানে একটি সরকারি গোশালা আছে, সেখানে দুধ ঘি প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং তা অত্যন্ত সস্তা। রেওয়ারাজের ডাকবাংলোতে কিছুক্ষণ বিশ্রাম করে আবার আমরা হাঁটতে শুরু করলাম। সমতল ভূমির ওপর জঙ্গল পথে হাঁটতে হাঁটতে চড়াই শুরু হলো। এইভাবে পেন্ড্রা থেকে প্রায় 6.5 মাইল পথ আসার পর চড়াইয়ের পথে এমন একটা স্থানে পৌঁছলাম যেখান থেকে নিচের দিকে দৃষ্টি দিতেই পেন্ড্রা রোড শহরটিকে ছবির মতন দেখা গেল। 1/2 মাইলটা উঠে যেতেই বনের আড়ালে পেন্ড্রা রোড অদৃশ্য হয়ে গেল। উতরাইয়ের পথে কিছুক্ষণ হাঁটার পর সুমের দাসজিকে দেখলাম বিড়বিড় করে রাম 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 শিব শিব রেবা রেবা জপ করতে লাগলেন। নর্মদায় নর্মদা মাকে রেবা বলে ডাকা হয়। আমি তাকাতেই তিনি বললেন, সামনেই ভোটেঙ্গার जंगल, बहुत बड़ा जंगल है, लेकिन करीब 3 माइल जाने के बाद हमारा एक चेला वो गौर है। जंगल के किनारे में उनका कोठी है, रात में उधर ही ठहरेगा। অধীর আগ্রহে ভূত পেতনির ডাক শোনার জন্য আমি উৎকর্ণ হয়ে রইলাম। সামনে দেখতে পেলাম একটা ভালুক তার 3টে বাচ্চাকে নিয়ে দৌড়ে চলে গেল। ভাগ্যিস বাচ্চাগুলো সঙ্গে আছে, তাই আমাদের দিকে ভ্রুক্ষেপও করল না, নয়তো কি যে ঘটতো বলা যায় না। আপনারা কেউ কি ভালুকের বাচ্চা দেখেছেন? মনে হলো সাদা লোমের 3টি ফুটবল গুড়গুড় করে যেন গড়িয়ে চলে গেল। এরপর বেলা প্রায় 5টা, তখনও সূর্যাস্ত হয়নি, কিন্তু পাহাড় ও বড় বড় গাছের ছায়া পড়ে আমাদের পথ প্রায় অন্ধকারে ঢেকে গেছে। আবছা আলো আঁধারির মধ্যে আমরা 2টি মানুষ যেন এই লোকের বাসিন্দা নয়, যেন কোনো গ্রহান্তরের মানুষ। সহসা কানে এলো বাঁশির শব্দ। একটা অলৌকিক সুর বাতাসে ভেসে বেড়াতে লাগলো। পথ চলছি, মনে হচ্ছে বাঁশিটা যেন আমার পেছনেই বাজছে। দৌড়তে আরম্ভ করলাম, মনে হলো বাঁশিটাও আমার সঙ্গে দৌড়চ্ছে। কখনো মনে হচ্ছে বাঁশিটা কানের কাছে বাজছে, আবার কখনো বা মনে হচ্ছে বাঁশির শব্দটা দূর থেকে ভেসে আসছে। ঝাউ গাছের কাছে গিয়ে দাঁড়ালে যেমন সাঁই সাঁই শব্দ শোনা যায়, এই আওয়াজটা কিন্তু ঠিক সেরকম নয়। এটা ঠিক বাঁশির সুর, অথচ এ বনে কিন্তু কোনো ঝাউ গাছ নেই। শাল, বহেরা, আমলকি, হরিতকি এবং লম্বা লম্বা প্রায় 2-3 মানুষ উঁচু এই জঙ্গলটি। এই বাঁশির শব্দ শুনে অনেকে নাকি মূর্ছা যায়। আমার সাথী সুমের দাসজিরই ঘর্মাক্ত কলেবর, কেবলই তিনি রাম নাম জপ করে যাচ্ছেন। ওই রহস্যময় শব্দ শুনতে শুনতে 1 মাইল যাবার পরই সুমের দাসজি বাদিকে বাঁক নিলেন। জঙ্গল পড়ে রইল ডান দিকে। মিনিট 20 হাঁটবার পরেই একটি কুটিরের দ্বারে এসে হাঁক পারলেন, ঝগড় রে ঝগড়। ঝগড় দরজা খুলে আমাদের একটি কুশ ও পাতা দিয়ে তৈরি ছোট কুঁড়ে ঘরে
অত্যন্ত সমাদরের সঙ্গে রাত্রিবাসের ব্যবস্থা করে দিল। আহারের জন্য দিল 2-3 রকমের সুমিষ্ট ফল ও দুধ। আমরা খুবই পরিশ্রান্ত ছিলাম। এই শব্দ, ওই বাঁশির সুর ভাবতে ভাবতে খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। আজ এই পর্যন্তই বললাম। এই আজ থেকে উনি গেছিলেন 1952 সালে। তখন ওনার বয়স ছিল 21-22 বছর। সেই সময় তো মোবাইল ছিল না, কিছুই ছিল না। আর ওই নর্মদার পথে হাঁটতে গেলে সঙ্গে কিছু নেওয়ার নিয়ম নেই। শুধুমাত্র এক বস্ত্রে হেঁটে যেতে হবে, কোনো চিরুনি, আয়না বা কোনো খাবার কিছু থাকবে না সাথে। এইভাবে ওই পরিক্রমাটা করতে হয়। শৈলেন্দ্র দাসজিও ঠিক ওইভাবেই পরিক্রমা করেছিলেন। বাকি অংশটা আবার কালকে তোমাদের পড়ে শোনাবো। সেই সময় ওনার যে অভিজ্ঞতাটা হয়েছিল ওই রকম জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার, সেই অভিজ্ঞতাটাই উনি এই বইতে বর্ণনা করেছেন। তাহলে আমি এত পর্যন্ত পড়লাম যে ওনারা খেয়ে ওই ফল আর দুধ দিয়েছিল, ফল এবং দুধ দিয়েছিল, সেই খেয়ে ওনারা ঘুমিয়ে পড়লেন, কারণ খুব পরিশ্রান্ত ছিলেন ওনারা। তাহলে আজকে শেষ করলাম এত পর্যন্ত। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে।